গালাগালিতে নাই। প্রথম কথা হচ্ছে পুলিশকে বলবো, শক্তিপুরের পুলিশ প্রশাসনকে বলবো যে গালাগালিটা কবে দেওয়া হয়েছিল। সেটা হচ্ছে 8ই মে। তাহলে 8ই মে ওপেন প্লেসে মিটিংয়ে বক্তৃতা করার সময় গালাগালি করা হয়েছিল। তো পুলিশ সেই দিনই ব্যবস্থা নেবে, মিটিং শেষে ব্যবস্থা নেবে, না হলে সেই দিন রাত্রিতে ব্যবস্থা নেবে। তো ব্যবস্থা নেওয়ার জন্য একটা এফআইআর লজ করার জন্য পুলিশকে কতদিন সময় নিতে হলো? 26শে জুন। 8ই মে, 26শে জুন, 1 মাসেরও বেশি সময় ধরে আমার বিরুদ্ধে একটা কেস করা হলো। কারণ কি? যে আমি পুলিশকে গাল দিয়েছি। তার আগে আমার প্রশ্ন, 23 এপ্রিল ইলেকশন কমিশনের আন্ডারে আমরা ছিলাম। ইলেকশন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে শক্তিপুর থানা আমার ভাইপো রাজা শেখের নামে একটা পরিকল্পিতভাবে একটা কেস করা হলো। কেস একটা মেয়েকে সেটিং করে রেজিনগর থানায় কমপ্লেন করে তৎকালীন তৃণমূলের যে ক্যান্ডিডেট ছিল তার কথায় আমার ভাইপোর নামে রেজিনগর থানায় এফআইআর করা হলো। তো রেজিনগর থানা শক্তিপুর থানাকে দিয়ে অ্যারেস্ট করতেই পারে, অ্যারেস্ট করবে, এইখানে গঙ্গার ওপারে রেজিনগর থানা দিয়ে দেবে। তাকে এই বাহাদুর ওসি শক্তিপুর থানার কাস্টডিতে রেখে মারা ধরা করা হলো কেন? তাকে মারার এখতিয়ার কোথায় দিয়েছে? সে কি ক্রিমিনাল, না সে চোর, না সে ডাকাত, না সে খুনি? তাকে বিকেলবেলায় 5টার সময়, পরের দিন সকাল 6টায় ভোট হবে, আর বিকেল 5টার সময় মানিকপুর মোড় থেকে তাকে ডেকে তুলে নিয়ে আসা হলো। তাকে রাত্রিবেলায় মারধর করা হলো। কোন যুক্তিতে? পুলিশের কোন ডিকশনারিতে আছে? পুলিশ মানেই সে যা খুশি তাই করবে? এই যে গুন্ডা দমন আইন হয়েছে বিধানসভায়, তো যে গুন্ডাগিরি করবে তার বিরুদ্ধে পুলিশ গুন্ডাগিরি প্রয়োগ করে ব্যবস্থা নেবে। তাকে বিনা বিচারে 1 বছর রেখে দেওয়ার অপশান রেখেছে। যে প্রকৃত গুন্ডা, যে গুন্ডাগিরি করবে, যে খুন করবে বা যে মস্তানি করবে তার বিরুদ্ধে করবে। পুলিশ যেখানে গুন্ডাগিরি করছে তার বিরুদ্ধে কে ব্যবস্থা নেবে? সেই আইনে কোথায় অপশান আছে যে পুলিশ যেখানে ডাইরেক্ট গুন্ডাগিরি করছে? গত রাত্রিতে কালকে একটা আসামিকে ধরে নেওয়া হয়েছে। সে সমাজে অনেক রকম মানুষ বসবাস করে, আমার কাছে যা তথ্য আছে সে একটু গাঁজা ফেজা খেত, এসব করতো, একটা মুসলিম ছেলে। তাকে তুলে নিয়ে আসলো কাঁদির টাউন বাবু, উত্তম মাধ্যম, তাকে লকআপে পিটিয়ে শেষ করে দিল। তারপরে তার গার্জেনদেরকে সেই ওখানকার এসডিপিও প্রশাসনের নেতৃবর্গরা যাদের বাড়ির লোককে পিটিয়ে মারা হলো তাদেরকে গিয়ে পুলিশ যে গুন্ডার মতো আচরণ করছে তাদের সঙ্গে, তাহলে এর কোথায় এই ভারতবর্ষের সংবিধানে বা বিধানসভায় যে নতুন আইন আনা হয়েছে এই আইনের কোথায় সুরাহা আছে? এটা আমাদের জিজ্ঞাসা। নিশ্চয়ই বিধানসভায় সুযোগ পেলেই এসব প্রশ্ন তোলা হবে। তারা যতই মেজরিটি থাক সেখানে বলার বাক স্বাধীনতা আমাদের থাকবে। আমরা হয় ডাইরেক্ট টাইম পেলে স্পিকার যদি অ্যালাউ করে বলবো, নাহলে মেনশন করেও বলতে জানি, এতদিনের বিধায়ক হয়েছি, কোথায় বলতে হয়। আর যে পরিবারের লোককে মেরে দিল পিটিয়ে, সেই পরিবারের পক্ষ থেকে অলরেডি কোনো নোটিশ না দিয়ে নামাজ থামিয়েছে, ওর ভিতরে প্রবেশ থামিয়েছে। এইটা অনুচিত, এটা গাজুয়ারি। এটার বিরুদ্ধে চৌধুরী সাহেব এফআইআর করেছেন বা ওই মসজিদ কমিটি এফআইআর করেছে, ওনারা আদালতে যাচ্ছেন। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু সব কিছু জেনে বুঝে বিশাল সংখ্যক লোক নিয়ে ওইখানে যাওয়া, কনফ্রন্টেশনে যাওয়া, হাতাহাতিতে যাওয়া, কারণ এমন একটা ফ্ল্যাশ পয়েন্টে পশ্চিমবঙ্গ এখন দাঁড়িয়ে আছে। রাজ্য সরকারের উদ্দেশ্য ভালো না। আমরা বারুইপুর ঘটনাতেও দেখলাম ভিকটিমের পরিবার কোনো বিচার তো পাচ্ছেই না,
বরঞ্চ রেপিস্টদের, অভিযুক্তদের পুরস্কৃত করে চলে এলেন এবং এলাকা শূন্য করে দিয়েছেন, গ্রামগুলোকে পুরুষ শূন্য করে দিয়েছেন। অতএব যে সরকার সুযোগ খুঁজে বেড়াচ্ছে মুসলমানদের টার্গেট করা, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী এক ঝাঁক মুসলমানকে নিয়ে এবং ডাক দিয়েছিলেন 1 কোটি মানুষকে নিয়ে আমি নামাজ পড়তে যাব, এটা খুব দায়িত্বজ্ঞানহীন একটা কাজ বা মুসলমানদের বিপদের মুখে ফেলে দেওয়ার মতো কাজ। আমরা কঠোর ভাষায় চৌধুরী সাহেবের এই ধরনের আচরণকে আমরা নিন্দা জানাচ্ছি এবং উনি মুসলমানদের নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করুন। সারা জীবন মুসলমানদেরকে ব্যবহার করেছে নিজের স্বার্থে। আমার মনে হয় মুসলমানদের ওনার ডাকে কোথাও যাওয়া উচিত না। এবারে যদি লিগ্যাল ব্যাটেল উনি করতে চান বা ওই কমিটি করতে যায়, আদালতে যেতে পারে, সকলের জন্য আদালত আছে, বিচার চাইতে পারে। আপনি আদালতেও যাবেন, আবার পুলিশের সঙ্গে রাস্তায় নেমে ধস্তাধস্তি করবেন, মানে আমি পুলিশ তো ওই জন্যই আছে, উনি কি জানেন না এত বছরে রাজনীতি করে? আর যে লোকটা গত 15 বছর ঘুমিয়েছিল, হঠাৎ এত লম্পঝম্প কেন? আমার মনে হয় উনি পাবলিসিটি স্টান্ট নেওয়ার জন্য, মিডিয়া ফোকাস নেওয়ার জন্য এই সমস্ত জিনিসগুলো করছেন। থেকে রেজাল্ট বেরোনোর সন্ধ্যেবেলা থেকে যে ভাঙচুর শুরু হলো শিয়ালদা স্টেশনে, হাওড়া স্টেশনে, এখন তো পাহাড় থেকে সাগর সমস্ত তছনছ করছে। সরকারি রাস্তায়, খালি স্টেশন না, রাস্তাঘাট সমস্ত জায়গায় পিডাব্লিউডি জমি সব খালি করছে। সেগুলোতে কি সংখ্যালঘুরা আছে? সবাই আছে, পুরো বাংলা আক্রান্ত। এবং সেই জায়গায় শুধু সংখ্যালঘুরা বিপদে আছে এইটা আর বলা যাবে না। কাল পর্যন্ত আমাদেরও ধারণা ছিল বিজেপি মনে হয় মুসলমানদের টার্গেট করছে। এখন তো পশ্চিমবাংলা দেখছি মুসলমানদের থেকে এদেশের যারা, পশ্চিমবাংলার যারা SC ST সাধারণ মানুষ, তাদেরকে মূলত গরিব মানুষকে বেশি করে টার্গেট করা হচ্ছে। এই যে হকার, স্টেশনে ঢুকতে দেবো না, ট্রেনে উঠতে দেবো না, ভিখারিকে উঠতে দেবো না, এই যে টোটাল সিস্টেমটা একটা রোজগার এখনো তৈরি করেনি, কিন্তু রোজগার কেড়ে নেওয়ার ব্যাপারে খুব নির্মমভাবে কাজ করছে। অতএব পুরো বাংলা বিপন্ন এবং বিশেষ করে গরিব মানুষ বিপন্ন, এটাই বলতে পারি। স্পাই কি বলবো, কেউ তো কম না। এই কুণাল ঘোষ আজ মমতার সঙ্গে আছে, কাল কিন্তু প্রিজন ভ্যান থেকে বলেছিল সারদা কাণ্ডের মাস্টার মাইন্ড হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওই যে লুটের টাকা সব থেকে বেশি ভোগ করেছে, সুবিধা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার ওই মমতা বন্দ্যোপাধ্যায় ওই কুণালকে সঙ্গে নিয়ে নিয়েছে। চোরে চোরে মাসতুতো ভাই, সবাই সবাইয়ের ভেদ জানে, মানে গুপ্ত খবর সবাই সবাইয়ের রাখে। অতএব মদন মিত্র বরাবরই একটা লম্পট মাতাল, হ্যাঁ। এবং আমরা দেখেছি ওই মেয়ের বয়সী মেয়েগুলোকে নিয়ে ওই পিকনিক, জন্মদিনের নামে নোংরামু নষ্টামু ও করেছে। কিন্তু আজকের দিনে সমাজে তো এরা সেলিব্রিটি হয়ে গেছে, মানে ওই মেয়েগুলোও সেলিব্রিটি আর মদনও সেলিব্রিটি। আর মদনের নামের প্রভাব পড়ছে। মদন যে দেবতা কিসের জন্য, মানে ওই কাজেরই তো দেবতা মদন। অতএব মদন তার চরিত্র ফুটিয়ে তুলছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কালেকশন বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যত চরিত্রহীন চোর ইতরগুলোকে জমা করেছিলেন, আজ তারা যখন ছেড়ে চলে যাচ্ছে, হাপিত্তেশ করার দরকার নেই। আপনি তো তোলাবাজির জন্য, চুরি